আইসোলেশন অফ এলিমেন্টস। আইসোলেশন অফ এলিমেন্টস ব্যাপারটাকে কার সঙ্গে কম্পেয়ার করা যাবে বলতো? ডাইজেশনের সঙ্গে। ঠিক আছে, তো আমি যদি দুটো কলাম করি, দুটো কলাম করে কম্পেয়ার করি এদের কী কী স্টেপস আছে, তাহলে একদিকে হচ্ছে এক্সট্রাকশন অফ নিউট্রিয়েন্টস, আর দিকে হবে এক্সট্রাকশন অফ মেটাল। একটু সিমিলার হবে। এই টপিকটা আমি রাজস্বী তোমাকে ক্লাস 10-এ অলরেডি পড়িয়েছি। যারা যারা আইসিএসসিতে ছিল তাদের কাছে এই টপিকটা কিন্তু খুব ফ্যামিলিয়ার, এবং সিবিএসসিতেও সম্ভবত এটা ছিল, আমাকে বলল, তথাগত বলল। তাই কি তনয়? ছিল না মেটালার্জি? ঠিক আছে, তো এই জায়গাটা আমরা কিছুটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকেও আমরা এখানে কিছুটা হেল্প পেতে পারি। ঠিক আছে, এবং সিবিএসসিতে আইসিএসসিতে একটা বেশ ভালো রকম ডিটেলসই ছিল, তারপরে আইসিএসসিতে খুব একটা সমস্যা হয় না আইসিএসসি স্টুডেন্টের এই চ্যাপ্টারটার বিগিনিংটা। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ডাইজেশন। ঠিক আছে, আর এই জিনিসটাকে বলা হয় মেটালার্জি। হ্যালো, জয়েন করবে না? ওকে, এক জায়গায় আমরা কি পাই? ফুড থেকে নিউট্রিয়েন্ট পাই। ডাইজেশন আমরা পাচ্ছি ফুড থেকে নিউট্রিয়েন্ট। এটা পেতে গেলে আমাদেরকে যে কেমিক্যাল প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে তার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে, ঠিক আছে, এই দুটোর জন্য। ঠিক আছে, ডাইজেশনে কী হয়, ফুড থেকে আমরা নিউট্রিয়েন্ট পাচ্ছি, এবং এখানে যে কেমিক্যাল প্রসেসটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কেন? কারণ তুমি যদি দেখো একটা সিম্পল ইকুয়েশন, সেটা হচ্ছে সুক্রোজ বা ল্যাকটোজ বা যে কোনো একটা সুগার, সেটা হচ্ছে C12H22O11। এটার সঙ্গে যদি তুমি জল যোগ করো তখনই এটা অ্যাড হয়ে রিয়াকশন করছে C6H12O6 প্লাস C6H12O6। তাহলে এটা একটা ডাইস্যাকারাইড, ধরো সুক্রোজ, এটা ভেঙে হয়ে যাচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হাইড্রোলাইসিস হচ্ছে। বা দুটো অ্যামাইনো অ্যাসিড ভেঙে একটা প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন, সেটা ভেঙে এখন তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডস তৈরি হচ্ছে। ঠিক আছে, ওখানেও এই বন্ডটা থাকে, CONH C R C ডবল বন্ড H N সিঙ্গেল বন্ড H। তো এরকমভাবে ব্যাপার স্যাপার থাকে। তো এইটাকে বলা হয় পেপটাইড লিঙ্কেজ। এখানে তুমি জল দাও তাহলে এই পোর্শনটা ভেঙে গিয়ে হয়ে যাচ্ছে C ডবল বন্ড OOH, আর এই পোর্শনটা ভেঙে হয়ে যাচ্ছে NH2। ঠিক আছে, বাকি পোর্শন যেমন আছে তেমন আছে। ঠিক আছে, এইভাবে আমার অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানেও আমরা হাইড্রোলাইসিস হচ্ছে জল দিয়ে আমরা সেটাকে ভাঙার চেষ্টা করছি। তাই তো শ্রুতি, আমরা তো এখানে হাইড্রোলাইসিস করে থাকি যখন আমরা করি, ডাইজেশন করছি। আমার প্রত্যেকটা যে এনজাইমগুলো আছে সেগুলো সব হাইড্রোলাইসিস করে। ঠিক আছে, তারপর ফ্যাটের মধ্যেও তাই থাকে। হাইড্রোকার্বন এরকম চেন থাকে, তার শেষে একটা এস্টার থাকে। এস্টার মানে একটা কার্বন, তার সঙ্গে ডবল বন্ড ও, তার সঙ্গে সিঙ্গেল বন্ড ও, তার সঙ্গে একটা CH2, তারপর একটা সিঙ্গেল CH, আবার এখানে অক্সিজেন, আবার একটা ফ্যাটি অ্যাসিডের চেন, ডবল বন্ড ও, আবার এখানে একটা CH2, একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন, একটা কার্বন, ডবল বন্ড ও, ওটা একটা ফ্যাটি অ্যাসিডের চেন। ঠিক আছে, এখানে যদি তুমি জল দাও
তাহলে এখান থেকেও আবার সেটা ভেঙে 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 তিনখানা এই জিনিস তৈরি করবে, আর একখানা CH2OH তৈরি করছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যাচ্ছে। তাহলে তিনটেই দেখো জল দিয়ে ভাঙছি, তাই জন্য তিনটেই হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে, সেক্ষেত্রে মেটালার্জিতে আমার কিন্তু হাইড্রোলাইসিস হয় না। কেন? এখানে হয় রিডাকশন। এখানে হচ্ছে ওর টু মেটাল। কেন? ওরের মধ্যে মেটাল কি কন্ডিশনে থাকে? ওরের মধ্যে মেটাল থাকে ক্যাটায়ন হিসেবে। ঠিক আছে, তো ক্যাটায়ন থেকে যখন মেটাল নেগেটিভ ফ্রি হচ্ছে, ফ্রি স্টেটে আসছে, তখন ওর চার্জ কী হচ্ছে? কমছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমছে, চার্জ কমা মানে অক্সিডেশন নাম্বার কমা। তো অক্সিডেশন নাম্বার কমা মানে সেই ঘটনায় কী বলা যেতে পারে? সেই ঘটনায় বলা যেতে পারে রিডাকশন। তাহলে এখানকার কেমিক্যাল প্রসেসটা হচ্ছে রিডাকশন। বাস, ডিসিমিলারিটিস এন্ডস হিয়ার, দ্য রেস্ট আর সিমিলারিটিস অনলি। এরপর যা আছে সবই কিন্তু সিমিলারিটিস, নিউট্রিশন আর ডাইজেশনের মধ্যে। ওকে, সো লেটস dive deep into the comparison of these two things. ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে আমরা একটা ফুড নিয়ে কি করি? ফুড আমরা মুখের মধ্যে নিয়ে কি করি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে চিউ, তাই তো? হ্যাঁ, এবার চিউয়ের দুটো টাইপ আছে, একটা হচ্ছে ক্রাশ, একটা হচ্ছে গ্রাইন্ড। ঠিক আছে, আমাদের দাঁতগুলোও দেখবে কিছু কিছু দাঁত আছে ফ্ল্যাট দাঁত পেছনের দিকে। ঠিক আছে, দে আর বেসিক্যালি গ্রাইন্ডার। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে চিউইং বাই চিউইশ হয়ে গেল, ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। ঠিক আছে, মেটালার্জিতেও ফার্স্ট স্টেপটা কিন্তু সেম, ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। ক্রাশিং মানে কি? ক্রাশিং মানে হচ্ছে দিস টু দিস, আর গ্রাইন্ডিং মানে কি? গ্রাইন্ডিং মানে দিস টু দিস। ওকে, তা ক্রাশ অ্যান্ড গ্রাইন্ড তো করলাম দাঁত দিয়ে, তারপর আমরা কি করি সেটাকে? এক্স্যাক্টলি, মিক্সিং উইথ স্যালাইভা। মিক্সিং উইথ স্যালাইভা, এটা কি পারপাস সার্ভ করে আমাদের? হ্যাঁ, যাতে আমরা এটা সোয়ালো ভালো করে করতে পারি। আরও একটা পারপাস সার্ভ করে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফুড, মানে হচ্ছে এর মধ্যে যদি কোনো ইমপিউরিটি থাকে, যেমন ধরো চুল, কাঁটা, পাথর, থাকতেই তো পারে, কাঁকড় থাকে, কাঁটা থাকে, এটাই থাকে, তো তুমি দেখবে এই স্টেপেই ধরা পড়ে। ঠিক আছে, খুব কম লোককেই দেখবে খাবারের চুলা যত সেটা গিলে ফেলেছে, ম্যাক্সিমাম টাইমে এটা কিন্তু এখানে ধরা পড়ে যায়। জিভের মধ্যে একটু টাচ করলেই বোঝা যায় এটা ফুড নয়, তো ফাইবার ফাইবার কি একটা লাগছে। অনেক সময় ফুড যার মধ্যে ফাইবার আছে সেটা খেয়েও মনে হয় এটা কি, এটা কি, এটা কি। ঠিক আছে, তাই এই স্টেপটাকে আমি বলতে পারি, হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ ফুড। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ ফুড বাই রিমুভাল অফ নন ফুড, যেটা ফুড নয় সেরকম জিনিস ছড়িয়ে দিয়ে আমরা সেটাকে কনসেন্ট্রেট করছি। স্যালাইভার পার্টের একটা বড় রোল হচ্ছে এইটা। কেন আমি পার্টিকুলার এই পার্টটাকে ফোকাস করলাম? কারণ এই মেটালার্জিরও সেকেন্ড স্টেপ হচ্ছে কনসেন্ট্রেশন অফ হোয়াট? ওর বাই রিমুভাল অফ
নন ও, যেগুলো কোনো কাজে দিচ্ছে না সেগুলো আমরা রিমুভ করে কনসেন্ট্রেট করছি ওরটাকে, ঠিক আছে? নইলে আমাদের পরবর্তীকালে রিডাকশানে প্রচুর ওয়েস্টেজ হবে। নন ওরটাও যদি আমার রিডাকশন স্টেপে যায়, তা সেটাকেও আমাকে অক্সিডাইজ করে রিডিউস করতে হবে, কিন্তু তার থেকে আমি কোনো ফ্রুটফুল প্রোডাক্ট পাবো না, সেই কারণে আমাকে কনসেন্ট্রেট করে তারপর পাঠাতে হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা সোয়ালো করলাম। সোয়ালোটা অনেকটা ট্রান্সপোর্টেশনের ফেনোমেনা, ট্রান্সপোর্ট করছে। ওরা খাবারটাকে থ্রোট থেকে স্টমাক পর্যন্ত ক্যারি করছে, তাই না? সেটা তো আমার কনভেয়ার বেল্টও করতে পারে, যেখানে কনসেন্ট্রেশন হলো ওটা, সেখান থেকে যেখানে আমার নেক্সট স্টেপটা হবে সেখানে তো এটা কনভেয়ার বেল্ট করতে পারে। সুতরাং এই স্টেপটাকে আমি এখানে ডাইজেশনের মেন পার্ট হিসেবে ধরবো না, ট্রান্সপোর্টেশনের পার্ট হিসেবে ধরতে হবে। কী বললাম বোঝা গেল? ফুড সোয়ালো পার্টটা আর পেরিস্টলসিসের এই মুভমেন্ট অফ ফুডটাকে, আমাদের ফুড ক্যানাল দিয়ে স্টমাক পর্যন্ত মুভমেন্ট অফ ফুডটাকে পেরিস্টলসিস বলে। ওকে, এই পেরিস্টলসিস ব্যাপারটা আমি এখান থেকে অফ করছি। তার নেক্সট স্টেপটা হচ্ছে কি, ও স্টমাকে গিয়ে পৌঁছায়। স্টমাকে গিয়ে প্রথম যে জিনিসটার মধ্যে ধপ করে গিয়ে পড়ে তার নাম হচ্ছে HCl, ঠিক আছে? এই স্টেপটাকে আমি বলতে পারি প্রি ট্রিটমেন্ট। কি বলতে পারি? প্রি ট্রিটমেন্ট। পিএইচ অ্যাডজাস্ট, ঠিক আছে? এখানে অ্যাড স্টমাক স্পেলিংটা বলবে, ঠিক আছে? কনসেন্ট্রেটেড HCl, pH less than 7, আর অ্যাড ইন্টেস্টাইন, স্পেলিং ঠিক আছে? না, ঠিক নেই। ইন্টেস্টাইন, TINE, ইন্টেস্টাইন, ঠিক আছে? এখানে থাকে বাইল সল্টের জন্য কি হয়ে যায়? pH গ্রেটার দ্যান 7 হয়ে যায়। কারণ এখানকার যে এনজাইমগুলো আছে যারা আর কি হাইড্রোলিসিস করে, তারা ওই পার্টিকুলার ওই রকম পিএইচেই কাজ করে। দুরকম পিএইচ থাকার কারণটা কি? যাতে আবার একটা বিগড়ে গেলেও অন্যটা যেন আমাকে ডাইজেশনে হেল্প করতে পারে। ধরো আমার pH 7টা লেস দ্যান 7টা কাজ করছে না, তাহলে অ্যাটলিস্ট কিছু ফুড তো গ্রেটার দ্যান 7-এ গিয়ে কাজ করবে, বা গ্রেটার দ্যান 7টা কাজ করছে না, সেখানে অ্যাটলিস্ট কিছু ফুড তো লেস দ্যান 7-এ আমাকে ডাইজেস্ট করে দেবে, ঠিক আছে? তাই জন্য দুখানা আলাদা পিএইচ এখানে রাখার দরকার আছে, ঠিক আছে? তাহলে এখানে আমি পিএইচটা অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? টু মেক ইট রেডি ফর পারপাস কি? টু মেক ইট রেডি ফর হাইড্রোলাইসিস, টু মেক ইট রেডি ফর হাইড্রোলাইসিস, ঠিক আছে? এখানেও একটা সিমিলার স্টেপ আছে যার নাম হচ্ছে প্রি ট্রিটমেন্ট, ঠিক আছে? এখানে কম্পোজিশন অ্যাডজাস্ট করা হয়। আগেরটা পিএইচ অ্যাডজাস্ট ছিল, এখানে হচ্ছে কম্পোজিশন অ্যাডজাস্ট, ঠিক আছে? সালফাইড और কার্বনেট ওর থেকে অক্সাইড ওরে, অক্সাইড কম্পাউন্ডে ট্রান্সফার। বোঝা গেল ব্যাপারটা? যেসব ওর তাদের মধ্যে সালফার আছে আর যেসব ওর তার মধ্যে কার্বনেট আছে, সেইখানে আমরা এই প্রি ট্রিটমেন্ট ইউজ করে সেগুলোকে আমি অক্সাইডে কনভার্ট করতে পারি। কেন না? অক্সাইড আর easy to remove, oxide are easy to reduce, oxides are easy to reduce, সহজে এটাকে রিডিউস করতে পারবে, কারণ এভরিবডি লাভস অক্সাইড,
ঠিক আছে, সবাই অক্সাইডকে ভালোবাসে, কিন্তু কেউ কেউ আছে একটু বেশি ভালোবাসে, যেমন ধরো অ্যাক্টিভ মেটাল, যেমন ধরো কার্বন, যেমন ধরো কার্বন মনোক্সাইড, যেমন ধরো হাইড্রোজেন। ঠিক আছে, এরা কিছু কিছু মেটালের থেকে বেশি ভালোবাসে অক্সিজেনকে। তখন কি হয়, মেটালের অক্সাইডের কাছে গিয়ে সে চায় না অক্সিজেনটাকে, এ ভাই অক্সিজেনটা দিবি, অক্সিজেনটা দিবি, ঠিক আছে যা নিয়ে যা, কী আর করবো, যা, তোকে তো বেশি ভালোবাসে, তুই ওকে অনেক বেশি ভালোবাসিস আমার থেকেও, যা নিয়ে যা। ঠিক আছে, তাই জন্য কী করা হয়, এটাকে অক্সাইডে কনভার্ট করা হয়। তো এখানে দুটো প্রসেস আছে, একটার নাম হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন, এটাতে কার্বনেট ওরটাকে অক্সাইডে কনভার্ট করা হয়। আর এটা হচ্ছে রোস্টিং, এখানে সালফাইড ওরটাকে অক্সাইডে কনভার্ট করা হয়। বোঝা যাচ্ছে না ব্যাপারটা? কম্পারিজনটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কি এক্সিট করে গেছিলে? আচ্ছা, এটা দেখো, এখানে দেখো লেখা আছে প্রি ট্রিটমেন্ট কম্পোজিশন অ্যাডজাস্ট। ঠিক আছে, প্রি ট্রিটমেন্টের পারপাসটা হচ্ছে কি, এখানে কম্পোজিশন অ্যাডজাস্ট। ঠিক আছে, সালফাইড বা কার্বনেট ওরকে আমরা অক্সাইডে কনভার্ট করি, অক্সাইড কম্পাউন্ডে কনভার্ট করি। কেন না, অক্সাইড কন্ডিশনে ওটাকে সহজে রিডিউস করা যায়। আমি তো অক্সিজেনটাকে রিমুভ করি, তাহলে কী হলো, ওটা মেটাল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে অক্সিজেনটাকে রিডিউস করব, অক্সাইডটাকে, তার কী দিয়ে করব, এমন কিছু মেটেরিয়াল যারা অক্সিজেনটাকে মেটালের থেকে বেশি ভালোবাসে। মেটালের কাছে অক্সিজেন আছে, আমি এমন কাউকে আনলাম যে অক্সিজেনকে মেটালের থেকে বেশি ভালোবাসে, তাহলে অক্সিজেন কী করবে, মেটালকে বলবে টাটা, আমি আসি, বলে তার সঙ্গে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এই যে আমরা এই কন্ডিশনটা তৈরি করলাম, ঠিক আছে, এই কন্ডিশনটাই হচ্ছে প্রি ট্রিটমেন্টের মেইন পারপাস। ওকে ওকে, নেক্সট স্টেপ হচ্ছে, অবশ্যই প্রি ট্রিটমেন্ট হয়ে গেছে, আর কি বাকি থাকে, এবার কাজটা করলেই হয় নম করে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে হাইড্রোলাইসিস, আর এখানে হচ্ছে রিডাকশান। ঠিক আছে, রিডাকশানের হাইড্রোলাইসিসে হচ্ছে এনজাইমেটিক হাইড্রোলাইসিস, মেথডটা হচ্ছে এনজাইমেটিক, আর রিডাকশানে হচ্ছে দু রকম, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক রিডাকশন, আর একটা হচ্ছে কেমিক্যাল রিডাকশন। ঠিক আছে, মানে একটা জায়গায় শক দিয়ে ইউজ করি, আর একটা জায়গায় আমরা জাস্ট কিছু কেমিক্যালস দিই, তাতেই ও রিডিউস হয়ে যায়। ঠিক আছে, তো রিডাকশন তো হলো, তাহলে মেটাল তো তৈরি হলো, হাইড্রোলাইসিস তো হলো, তাহলে তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর এস্টার তৈরি করলো। হোয়াটস নেক্সট? এটা তো আমাদের স্টমাক আর ইন্টেস্টাইনে কাজগুলো হয়ে গেল, এরপর কি করা হয়? এক্সট্রাকশন তো হয়ে গেছে, ফিল্ট্রেশন, ভেরি গুড, পিউরিফিকেশন, ভেরি গুড। ঠিক আছে, তো বায়োলজিতে সেই স্টেপটাকে বলা হয় অ্যাসিমিলেশন অ্যান্ড এক্সক্রিয়েশন। অ্যাসিমিলেশন
ঠিক আছে, অ্যান্ড এক্সক্রিয়েশন, যেগুলো নট ফুড বা নট নিউট্রিয়েন্ট, সেগুলো আমাদের লার্জ ইন্টেস্টাইনে মুভ করে যায়। আর যেগুলো ফুড, সেগুলো কি করে, সেগুলো ভিলাইতে, ভিলাই মানে এরকম ইন্টেস্টাইনের ওয়ালে এরকম অনেকগুলো হাই সারফেস এরিয়ার এরকম বাবল বন্ধ থাকে। ঠিক আছে, এতে সারফেস এরিয়া কী হয়, খুব বড় হয়। ঠিক আছে, এর তলায় কি থাকে, এর তলায় থাকে ব্লাড ভেসেল। ঠিক আছে, এর তলায় এরকমভাবে থাকে ব্লাড ভেসেল। ও ব্লাড ভেসেলের মধ্যে কি করে, ওটা অসমোসিস প্রসেসে, অসমোসিস আমরা পড়েছিলাম ইয়েতে সলিউশনে, ও ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায় নিউট্রিয়েন্টটা ডিজলভ হয়ে। আর যেগুলো ডিজলভ হতে পারছে না, ঠিক আছে, সেই পার্টিকেলগুলো কী হয়, সেই পার্টিকেল লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এক্সক্রিয়েট করে ফেলে। তাহলে গোটা প্রসেসটা কী হলো, গোটা প্রসেসটা হলো গিয়ে আমার পিউরিফিকেশন। ঠিক আছে, তো এখানেও আমার সেম প্রসেস কাজ করে, এটা হচ্ছে পিউরিফিকেশন। ঠিক আছে, এরপরে যেটা বেরোয়, বাংলায় এর খুব সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে ধাতুমল। ঠিক আছে, এইখান থেকে বেরোয় একটা ইমপিউরিটি, দ্য ইমপিউরিটি ইজ কল্ড, অলওয়েজ ইন ইংলিশ ইটস কল্ড স্ল্যাগ প্লাস মেটাল হুইচ ইজ পিওর। ঠিক আছে, আর এইখানেও একটা ইমপিউরিটি বেরোচ্ছিল কনসেন্ট্রেশন ওরের পর, এটাকেও আমরা স্ল্যাগ বলি। এটাকে বাংলায় বলে খনিজ মল। এই মল মানে কিন্তু ওই শপিং মল নয়। ঠিক আছে, বাংলায় মলের অনেকগুলো, দুটো মানে, একটা হচ্ছে নুপুর, ঝুমঝুম ঝুমঝুম নুপুর, আর একটা হচ্ছে পটি। তো এটা হচ্ছে পটি, মানে একটা মেটালের পটি, একটা হচ্ছে ওরের পটি, কিন্তু ইংলিশে দুটোই স্ল্যাগ। ঠিক আছে, এই স্ল্যাগ থেকে স্লাজ শব্দটা এসছে। তো যেমনভাবে এখানে এক্সক্রিয়েশনে পটি তৈরি হচ্ছে ফুডের শেষে, তো এখানেও কিন্তু সেরকম বারবার স্ল্যাগ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কি ব্যাপার দুটো কম্প্যারেবল। এই দুটো প্রসেস, এই যে মেটালের এক্সট্রাকশন আর ফুডের এক্সট্রাকশন, এই দুটো প্রসেস কিন্তু তার মানে হচ্ছে আমার কম্প্যারেবল। হ্যালো, হ্যাঁ, কি আর্ট করে ফেলেছি? আর্ট করে ফেলেছি মানে মে মাস করে ফেলেছি। হ্যাঁ, এই ইউজি, এই ইউজি তো অগাস্টই আছে। মেতে 09 এইউজি আছে তো। মে মাসে আমি কিছু করিনি তো।
তুমি পাসওয়ার্ড যখন টাইপ করলে তখন কি টাইপ করলে? ঠিক আছে, আমি পরে লগ ইন করে দেখছি। সরি, একটা মেল চলে এসেছিল, এই মেল বলছি, কল চলে এসেছিল, ভীষণ ঝামেলা করছে। এনিওয়ে, ওকে, তাহলে স্টেপগুলো বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ ওর। আর ওরের সাথে আরেকটা টার্ম আমাদের খুব চলে আসে কমনলি, দ্যাট ইজ কল্ড মিনারেল। ঠিক আছে, তো আগে আমাকে মিনারেল দেখতে হবে, তারপর দেখতে হবে ওর কাকে বল। তাদের মধ্যে কারা কারা মিনারেল হিসেবে কোয়ালিফাই করতে পারে, মানে কারা কারা ওর হিসেবে কোয়ালিফাই করতে পারে, আর কারা কারা ওর হিসেবে কোয়ালিফাই করতে পারে না। ঠিক আছে, তো মিনারেল শব্দটা যেই ওয়ার্ডটা থেকে এসছে সেটার নাম হচ্ছে মাইন। ঠিক আছে, মিনারেল ওয়ার্ডটা আমি যেখানে লিখি মিনারেল, তাই মিনারেল ওয়ার্ডটার সঙ্গে খুব রিলেটেড হচ্ছে মাইন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। Okay, so this mind does not mean the first person mind, মানে ইট ইজ মাইন, সেই মাইন নয়। ঠিক আছে, এটা হচ্ছে মাইনিং। ঠিক আছে, যার মানে হচ্ছে এক্সকাভেশন। ঠিক আছে, এটা হচ্ছে সেই এক্সকাভেশন মাইনিং। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ মিনারেল? হোয়াট এভার উই ডিগ qualifies as মিনারেল। ওকে, এবার মিনারেল অনেকগুলো স্টেটে থাকতে পারে। ঠিক আছে, মিনারেল অনেকগুলো স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে কিছু নেটিভ স্টেটে থাকে মিনারেল,
আরেকটা থাকে কম্বাইন্ড স্টেটে। ঠিক আছে, নেটিভ স্টেটে থাকা মিনারেলগুলোকে বলা হয় মেটাল, আর যেগুলো কম্বাইন্ড স্টেটে থাকে সেরকম সেই জিনিসগুলোকে বলা হয় সল্ট। ঠিক আছে, যেমন সোনা, গোল্ড, ঠিক আছে, প্ল্যাটিনাম, সিলভার, এগুলোকে আমরা নেটিভ স্টেটে পেতে পারি। কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, যেগুলোকে আমরা আগলি মেটাল বলে এসেছি, হাইড্রোজেনের তলায় যেগুলো আছে, বিকজ দে আর লেস রিয়াক্টিভ টু এনি অ্যানায়নিক স্পিসিস অর অ্যাসিড, সো দে ডোন্ট ফর্ম এনি সল্ট। ঠিক আছে, কিন্তু যারা আর কি গুড অর ব্যাড মেটাল, যারা হাইড্রোজেনের ওপরে আছে, গুড অর ব্যাড মেটাল, তার মধ্যে কিছু কিছু আগলি মেটাল থাকতে পারে, তারা কখনো কখনো কিন্তু তারা কিন্তু কখনোই নেটিভ স্টেটে থাকবে না, কারণ দে আর রিয়াক্টিভ, দে রিয়াক্টস উইথ দ্য ন্যাচারাল ফোর্সেস লাইক ওয়াটার, লাইক অ্যাসিড। অ্যাসিড ট্রেনে অ্যাসিড হচ্ছে, রিয়াক্ট করে যাচ্ছে, ওয়াটার আছে, রিয়াক্ট করে যাচ্ছে। তো ন্যাচারাল ফোর্সের সঙ্গে রিয়াক্ট করে বলে তারা কিন্তু কম্বাইন্ড স্টেটে থাকে, নেটিভ স্টেটে থাকতে পারছে না। ঠিক আছে, তো এই কম্বাইন্ড স্টেটে থাকা মিনারেলগুলোকেও আমি আবার দুভাবে ভাগ করতে পারি। কীরকম? কিছু আছে ডিজলভড অবস্থায় আছে, ঠিক আছে, সাম আর ডিজলভড অ্যান্ড সাম আর ইন রক ফর্ম। ঠিক আছে, তাহলে ডিজলভ কারা? ডিজলভ হচ্ছে যারা গুড মেটালের গুড সল্ট, গুড মেটাল গুড সল্ট। হোয়াট ইজ গুড মেটাল গুড সল্ট? তার জন্য আমাকে এক্সাম্পল দেখতে হবে। আর রক তা কারা? ব্যাড মেটাল সল্ট আর গুড মেটালের ব্যাড সল্ট। ওকে, গুড মেটাল ব্যাড সল্ট। ঠিক আছে, গুড মেটালের গুড সল্ট কারা? গুড মেটালের গুড সল্ট হচ্ছে যারা আমার সি বা রিভারে থাকে, যেমন ধরো NaCl, KNO3, LiBr, MgSO4, এদেরকে আমি কোথায় পাই? CaCl2, এদেরকে আমি সি ওয়াটারে পাই। ঠিক আছে, কেন? এরা এতটাই বেশি আয়নিক, এতটাই বেশি রিয়াক্টিভ এসব মেটালগুলো, ঠিক আছে, যে এরা স্ট্রং অ্যাসিডের যে সল্ট যখন তৈরি করে তখন এরা পুরোপুরি আয়োনাইজ কন্ডিশনে ডিজলভ হয়ে থাকে। আমরা এটা ক্লাস 11-এর চ্যাপ্টারেই পড়েছিলাম যে কারা ডিজলভ হয়, কারা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসেস সল্ট, কারা স্ট্রং অ্যাসিড উইক বেসেস সল্ট, কারা উইক অ্যাসিড স্ট্রং বেসেস সল্ট, কারা উইক অ্যাসিড উইক বেসেস সল্ট। তো বেসিক্যালি এরা গুড মেটাল গুড সল্ট মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসেস সল্ট, যারা স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস রিয়াক্ট করে যেসব সল্টগুলো তৈরি করেছে তারাই হচ্ছে আমার ডিজলভড সল্ট। এদের আমরা রক ফর্মেশনে পাই না। পাই কি? সোডিয়াম ক্লোরাইডকে রক ফর্মেশনে পাই কি? পাই না, তো এটা সি ওয়াটারে ডিজলভ হয়ে থাকে। এদেরকে এক্সট্রাক্ট করতে হলে আমাকে সি ওয়াটার থেকে আমাকে পিউরিফাই করতে হবে মেটালের ওরগুলোকে। কিন্তু যারা ডিজলভ হয় না, যেমন ধরো আয়রনের কোনো সল্টই ডিজলভ হতে চায় না, FeSO4, ঠিক আছে, Al2SO4 হোল 3, ঠিক আছে, Al2O3, যদিও অক্সাইডটা সল্ট নয়, ঠিক আছে, বা গুড মেটালের ব্যাড সল্ট CaSO4, Mg2PO4, Mg3PO4 হোল 2, ম্যাগনেসিয়াম ফসফেট, ঠিক আছে, এরা কিন্তু আমার সব রক ফর্মেশনে রয়েছে। যেমন আমাদের বোনস বেসিক্যালি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে লাইমস্টোন বলা হয়। এরা কি? এরা হচ্ছে উইক অ্যাসিডের সল্ট বা উইক অ্যাসিড উইক বেসের সল্ট। এরা ডিজলভ হতে পারে না, তাই এরা রক ফর্মে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মিনারেলটাকে দেখতে পারি। বাট চকচক করলেই শোনা হয় না, মেটাল থাকলেই সেটা কিন্তু ওর হিসেবে কোয়ালিফাই করে না। অল দ্য ওরস আর মিনারেলস, বাট অল দ্য মিনারেলস আর নট ওর। ঠিক আছে, যেমন
যেমন হচ্ছে ঠিক আছে, এখানে একটা আমার ফ্ল্যাগ লাগছে, ঠিক আছে, ফ্ল্যাগ অফ কশন। কি লাগছে? হোয়াট এভার উই ডিগ, do not qualify as ওর। তাহলে কি কন্ডিশন আছে ওর হওয়ার জন্য, ঠিক আছে, বা কি রিজন আছে? দ্য রিজনস আর ভেরি সিম্পল, লাইক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমাস্ট হচ্ছে কমার্শিয়াল ভায়াবিলিটি, দিস ইজ দ্য বিগেস্ট রিজন, ঠিক আছে। এবার কমার্শিয়াল ভায়াবিলিটি বলতে কি বোঝায়? তিনটে জিনিস। এক, নট ইন অ্যাবান্ডেন্স, মানে এমন একটা মিনারেল তুমি ওর হিসেবে সিলেক্ট করলে যেটা পৃথিবীতে খুব একটা বেশি জায়গায় নেই, তাহলে ওই জিনিসটা আমি খুব একটা বেশি দিন চালাতে পারবো না। ধরো আমি একটা মেটাল বার করছি, তার যে ওর মানে মিনারেল বা ওর, সেটাকে আমি খুব একটা বেশি জায়গায় পাই না, খুব একটা বেশি অ্যামাউন্টেও নেই। তাহলে কি হবে? ওটাকে যদি আমি বার করে এক্সট্রাক্ট করে বিক্রি করে ফেলি, তাহলে ডিম্যান্ড কালকে বেড়ে গেলে আমি আর সাপ্লাই দিতে পারবো না। ওকে, তাহলে একটা হচ্ছে খুব একটা বেশি জায়গায় পাওয়া যাচ্ছে না। নাম্বার টু হচ্ছে কস্টলি এক্সক্যাভেশন, মানে আমি যখন ডিগ করছি, হয়তো প্রচুর অ্যামাউন্টে আছে, কিন্তু কোথায় আছে? অ্যামাজনের রেন ফরেস্টে আছে, বা ধরো হিমালয়ের মাথায় আছে। তাহলে কি আমি সেখান থেকে খুব সহজে ওটা বার করতে পারবো? কমার্শিয়াল ভায়াবিলিটি কমে যাবে। প্রচুর অ্যামাউন্টের আমাকে নেচার ডিস্ট্রাক্ট করে অথবা লোকজনকে সরিয়ে, বা ধরো তোমার বাড়ির তলায় আছে, ঠিক আছে, বা বেলঘুরিয়া চত্বরে হ্যাঁ তেল পাওয়া গেছে। এবার কি তাহলে কি করবে? জেনিথ থেকে শুরু করে, অ্যাডামাস থেকে শুরু করে, ম্যানাটার থেকে শুরু করে, হ্যাঁ ডানলপ ব্রিজ পর্যন্ত সব জায়গাটাতে সবাইকে ওখান থেকে হটিয়ে দিয়ে তেল বার করবে? ওইভাবে তেল বার করতে গেলে তো প্রচুর দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, ঠিক আছে। অত কম্পেনসেশন দিলে আর তেলের কোনো প্রাইসিং থাকবে না। তো এক্সপ্লোরেশন যদি কস্টলি হয়ে যায়, সেখানে আর মিনারেলকে আমরা কনসিডার করি না। আর নাম্বার থ্রি হচ্ছে ডিফিকাল্ট রিডাকশন। এই ডিফিকাল্ট রিডাকশনের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমস্ত সল্ট অ্যানায়ন আর ক্যাটায়নে ভাঙে না, সমস্ত ক্যাটায়ন রিডিউস হয় না, ঠিক আছে। সালফেট, নাইট্রেট, ফসফেট এ ধরনের ওর থেকে মেটাল বার করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তাহলে কারা কারা ওর হিসেবে কোয়ালিফাই করে, দেখা যাক কারা কারা করছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ওরের দিকে যেতে হবে। তাহলে এতক্ষণ হলো মিনারেল কারা, আর কেন কি সব মিনারেল ওর হিসেবে কোয়ালিফাই করছে না। নাও ইউ আর লুকিং ইনটু দ্য স্টোরি অফ ওর।
ore. ফার্স্টে গুড মেটালের ওর, ঠিক আছে। গুড মেটালকে ইউজুয়ালি এক্সট্রাক্ট করা হয় ইলেকট্রোলাইটিক রিডাকশন করে। ইলেকট্রোলাইটিক রিডাকশন হচ্ছে এর জন্য সুইটেবল প্রসেস। তাই জন্য এখানে ওর হিসেবে কোয়ালিফাই করছে এদের হ্যালাইডগুলো, ঠিক আছে। এদের হ্যালাইডগুলো ওর হিসেবে কোয়ালিফাই করে। যেমন ধরো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। লিথিয়ামের ক্ষেত্রে ফার্স্টে ধরে নাও লিথিয়াম, না লিথিয়াম না, ফার্স্টে ধরো পটাশিয়াম। যেমন ধরো পটাশিয়ামের ক্ষেত্রে ওর হিসেবে কোয়ালিফাই করছে হচ্ছে KCl, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে কোয়ালিফাই করছে হচ্ছে CaCO3, CaSO4, ঠিক আছে। যদিও এটা হ্যালাইড নয়, বাট আমি ওরের নামগুলো লিখেছি। এটার নাম হচ্ছে লাইমস্টোন, এর নাম হচ্ছে .2H2O যদি অ্যাড করি তাহলে এটার নাম হচ্ছে জিপসাম। কিন্তু মোস্ট অফ দ্য কেসে তুমি দেখবে হ্যালাইডই এদের মানে মোস্ট অ্যাপ্লিকেবল কি বলবো ওর হিসেবে কনসিডার করব পাবো। তারপর হচ্ছে এর হচ্ছে NaCl। NaCl হচ্ছে রক সল্ট, এর কমন নেম হচ্ছে রক সল্ট। তারপর হচ্ছে Mgতে আছে MgCO3, তাহলে মেটাল হ্যালাইড আর মেটাল কার্বনেট আর সালফেট লিখে দিই, তাহলে এবার আমাদের সবটা কভার হয়ে গেল। কিন্তু এদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি করছি, ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশন করছি, সুতরাং খুব একটা বেশি আমাকে ভাবতে হচ্ছে না। তাহলে MgCO3 এর নাম হচ্ছে ম্যাগনেসাইট। খেয়াল রাখবে এটা ম্যাগনেসাইট আছে ম্যাগনেসিয়াম থেকে। আর এটা হচ্ছে MgCO3.CaCO3, ইন্ডিয়াতে পাওয়া যায় সব থেকে বেশি ডলোমাইট। এছাড়া আর কি আছে গুড মেটালের মধ্যে? আর আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি Al2O3.2H2O, বক্সাইট, আরেকটা হচ্ছে Al(F3), সেটা সোডিয়াম ফ্লুরাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে হয়ে যায় Na3Al(F6), ক্রায়োলাইট, ঠিক আছে। সো দিজ আর গুড মেটাল ওরস। এরা মোস্ট অফ দ্য কেসেস হ্যালাইড হয় এবং এদেরকে ইলেকট্রোলাইটিক রিডাকশনের থ্রু দিয়ে আমরা এক্সট্র্যাক্ট করতে পারি বা আইসোলেট করতে পারি। নেক্সট আসছে ব্যাড মেটাল ওর। ব্যাড মেটাল যাদেরকে আমরা কেমিক্যালি রিডিউস করে থাকি, ঠিক আছে, এদেরকে আমরা কেমিক্যালি রিডিউস করে থাকি। ইউজুয়ালি এদের অক্সাইড, সালফাইড আর কার্বনেট ওর হিসেবে কোয়ালিফাই করে। আমরা দুটো মেটাল দেখবো, তাতেই আমাদের বোঝা হয়ে যাবে দুটো মেটাল। একটা হচ্ছে আয়রন, আয়রনের ওর হচ্ছে Fe2O3, হিমাটাইট Fe3O4, ম্যাগনেটাইট
এইখানে বললাম ম্যাগনেসাইটটা খেয়াল রাখতে, ম্যাগনেটাইটে টি আছে, ম্যাগনেসাইটে এস আছে। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসাইট আর ম্যাগনেট থেকে ম্যাগনেটাইট, এটাই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। এই ম্যাগনেটাইটটা হচ্ছে আমার ন্যাচারাল ম্যাগনেট। ওকে, আর কি আছে আয়রনের ওর হিসেবে? আর আছে Fe2, এর নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। আয়রন পাইরাইটিস। সালফারের ওর হলে তুমি ম্যাক্সিমাম জায়গা দেখবে পাইরাইটিস শব্দটা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কিছু ওর হলো। আরেকটা কি আছে? আরেকটা আছে জিঙ্ক। জিঙ্কের ZnS হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এর নাম জিঙ্ক ব্লেন্ড। আরেকটা হচ্ছে ZnCO3। আমি প্রথমে বলছিলাম সালফাইড অক্সাইড আর কার্বনেট হয়, তো জিঙ্কের ZnCO3 যার নাম হচ্ছে ক্যালামাইন, এরা দুজন হচ্ছে জিঙ্কের মোস্ট পপুলার দুখানা ওর। ঠিক আছে, এই ক্যালামাইনটা স্কিনের জন্য খুব ভালো, তাই ল্যাকটোজের সাথে মিশিয়ে কমার্শিয়ালি বিক্রি করা হয় এটাকে ল্যাক্টো ক্যালামাইন নামে। পিঙ্ক কালারের দেখতে হয়। ঠিক আছে, ক্রিকেটাররা এই জিঙ্কেরই পেস্ট মুখে মাখে। জিঙ্ক শরীরের জন্য খুব ভালো জিনিস, বিশেষ করে চামড়ার জন্য। কারণ বডিতে না অক্সিডেশনের রেট কমায়। তুমি যদি জিঙ্ক মুখের মধ্যে মেখে রাখো, অক্সিজেন তোমার বডিকে অক্সিডাইজ না করে জিঙ্ককে অক্সিডাইজ করা প্রেফার করবে, স্কিনকে অক্সিডাইজ না করে জিঙ্ককে অক্সিডাইজ করা প্রেফার করবে। তাহলে বডি কী হবে? প্রোটেক্টেড হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য জিঙ্কের মেটেরিয়ালগুলো আমাদের স্কিন প্রোডাক্টসে খুব বেশি করে ইউজ করা হয়। তো এখান থেকে ক্যালামাইন নামটা মনে রাখার সুবিধা, জিঙ্ক কার্বনেট। আর কি আছে? আর আছে পিবি। পিবির ক্ষেত্রেও লেড সালফাইড, PbS। PbS এর নাম হচ্ছে গ্যালেনা। কি তুমি গ্যালেনা? না, আমি এখন যেতে পারবো না, আমি এখন PbS। ও আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে, গ্যালেনা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে অক্সাইড বা সালফাইড বা কার্বনেট দিয়ে আমার ম্যাক্সিমাম ওর ক্লিয়ার কাট তৈরি হচ্ছে, যদি আমাকে সেটাকে কেমিক্যালি রিডিউস করতে হয়। তাই গুড মেটাল হলো, ব্যাড মেটাল হলো, আর কি পড়ে আছে? আগলি মেটাল, যারা দেখতে খুব সুন্দর, যারা নেটিভ স্টেটে থাকে। এখানে পড়ে আছে আগলি মেটাল। ঠিক আছে, এরা বেসিক্যালি ইলেকট্রিক্যালি রিডিউসড হয় বটে, কেমিক্যালিও রিডিউস করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে ইলেকট্রিক্যালি রিডিউস করতে গেলে তোমাকে ওকে মল্টেন কন্ডিশনে করতে হয় না। তুমি ওকে কিভাবে করতে পারো? তুমি ওটাকে সলিউশনের মধ্যেই ইলেকট্রিক্যালি রিডিউস করতে পারো। ঠিক আছে, এখানে তুমি সলিউশনে ফেলে করতে পারো, আর এখানে তোমাকে মল্টেন কন্ডিশনটা মেনটেন করতে হচ্ছে। ঠিক আছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আগলি মেটালরা যারা আছে তারা সবাই হাইড্রোজেনের তলায়। তাহলে যখন এরা সলিউশনের মধ্যে ডিজলভ হচ্ছে, আয়ন তৈরি করছে, তখন তো নিজেরা ক্যাটায়ন তৈরি করছে, প্লাস হাইড্রোজেন প্লাসও তৈরি করছে। কিন্তু যেহেতু হাইড্রোজেনের তলায় এরা বসে আছে, এই মেটালগুলোর ক্যাটায়ন বসে আছে, সেই কারণে যখন ক্যাথোডে রিলিজ হবে, তখন হাইড্রোজেনটা রিলিজ না হয়ে এই মেটালের ক্যাটায়নগুলো রিলিজ হবে, বিকজ দে আর সিটিং বিলো হাইড্রোজেন।
ঠিক আছে? এখানে হ্যালাইড নেওয়ার কারণটা কি? হ্যালাইডের মেল্টিং পয়েন্ট লো হয়, সেই কারণে এখানে হ্যালাইড নেওয়া হয়েছে। ঠিক আছে, এদের মেল্টিং পয়েন্ট লো, বাকি সব কিছুর মেল্টিং পয়েন্ট হাই। আমরা এখন বক্স অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করেছিলাম ক্লাস 11-এ, এই 10-এ, তখন আমরা দেখছিলাম কি ক্রায়োলাইটকে কেন মেশানো হয়? বিকজ ক্রায়োলাইটের মেল্টিং পয়েন্ট অনেক কম হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে মল্টেন কন্ডিশনে রিয়াকশন করি, তাই জন্য এখানে মেল্টিং পয়েন্টটা ফ্যাক্টর হয়ে গিয়ে হ্যালাইটটা আমাদের প্রেফার্ড ওর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে ওর ডিজলভ হলেই হলো। তাহলে ওরস মাস্ট বি সলিউবল। তাহলে এখানে ওরের একটা কন্ডিশন যদি ইলেকট্রোলাইট করতে হয়, তাহলে ফর ইলেকট্রোলাইটিক রিডাকশন, ফর ইলেকট্রোলাইটিক রিডাকশন ore must be soluble। তাহলে দেখে নি কি কি ওর আছে। তাহলে কপারের ফার্স্টই হচ্ছে Cu2s, এর নাম হচ্ছে কপার গ্ল্যান্স। এর নাম কি? কপার গ্ল্যান্স। ওই যে একটা ক্রিকেটের শট আছে না, যার নাম হচ্ছে লেগ গ্ল্যান্স, আচ্ছা কপারের গ্ল্যান্স। ওকে, আর আছে কি CuSO4.5H2। এটাকে ইংলিশে কি বলে? ব্লু ভিট্রিয়ল। এটা কিন্তু সলিউবল, তাই না? এটা সলিউবল, এর ইলেকট্রোলাইটিক রিডাকশন হতে পারে। আর এটা হচ্ছে CuFeS2, এর নাম হচ্ছে কপার পাইরাইটেস, কপার পাইরাইটেস অর চ্যালকোপাইরাইটিস। এর দুটো নাম, একটা হচ্ছে কপার পাইরাইটিস, একটা হচ্ছে চ্যালকোপাইরাইটিস। কেন এটাকে কপার পাইরাইটিস বলছে? দেখো এর মধ্যে FeSও লুকিয়ে আছে, আবার কপার আর সালফাইডও লুকিয়ে আছে। তাই কপার সালফাইড লুকিয়ে থাকার জন্য কপার, আর আয়রন পাইরাইটিস লুকিয়ে আছে। এই যে FeS2 কে আয়রন পাইরাইটিস বলছিলাম, যেহেতু আয়রন পাইরাইটিসও লুকিয়ে আছে, তাই জন্য এর নাম হয়ে যাচ্ছে পাইরাইটিস। তাহলে এটার নাম হয়ে গেল কপার প্লাস আয়রন পাইরাইটিস ইকুয়ালস টু কপার পাইরাইটিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কপারের ওর। ঠিক আছে, তাহলে যেখানে এখানে সালফাইড দেখবো ওগুলো কেমিক্যালি রিডিউস হচ্ছে, আর যেখানে এখানে হ্যালাইড দেখছি বা কোনো অন্য কোনো কিছু দেখছি এগুলো সলিউবল, সেগুলো আমরা ইলেকট্রিক্যালি রিডিউস করতে পারছি বলেই ধরে নিচ্ছি। এরপর কি? এরপর হচ্ছে মারকারি, অন্য কারুর কারি না, মারকারি। HGS, সিন্নাবার, সিলভার, Ag2S, আর্জেন্টাইট, যার থেকে এটার নাম আর্জেন্টানিয়াম এসছে, আর্জেন্টাইট। এরপর গোল্ড আর প্ল্যাটিনাম, এরা সবাই নেটিভ স্টেটে থাকে, এরা দুজনেই নেটিভ স্টেটেই পাওয়া যায়, মানে অ্যাজ এ মেটালই আমরা পেতে পারি। আমেরিকা ওই যে রিচ হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন পার্ট অফ আমেরিকা, দ্যাট ইজ বিকজ অফ দ্য গোল্ড। ঠিক আছে, তখন নেশনের ওয়েলথ বলতে নেশন কতটা গোল্ড রিজার্ভ রেখেছে তার উপর সেটাকে বোঝাতো। তো লোকেরা আলাস্কা, কলোরাডো এইসব বিভিন্ন জায়গায় চলে যেত, নদীর জলে যে গোল্ড আছে সেই গোল্ড খুঁজতে। চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত সিনেমা হচ্ছে গোল্ড রাশ, ওটা কখনো দেখো। এই পুরো গোল্ড ব্যাপারটার ওপর স্যাটায়ার করে, মকারি করে ওই সিনেমাটা তৈরি। ওরা কি করতো, ওরা যারা গোল্ড খুঁজে পেতো তারা আমেরিকান গভর্নমেন্টকে ওই গোল্ডটা বিক্রি করে রিচ হয়ে যেত। তো তার মধ্যে যে লাক, তার মধ্যে যে ফাইট, স্ট্রাগল, এগুলো বিলং করতো, ওটা নিয়েই সিনেমাটা। তা দিজ আর দ্য ores and these are the condition which qualifies them as ore।
Okay, now we can focus on the steps. ফার্স্টেই আমার যেটা আসছে সেটা হচ্ছে ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। তাহলে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। নাম্বার ওয়ান, ক্রাশিং। আচ্ছা, ক্রাশিং মানে কি? ক্রাশিং মানে হচ্ছে একটা বড় জিনিস যেটাকে আমরা ছোট ছোট টুকরোতে ভাঙছি। তো আমাদের এখানে দেখতে হবে কি কি টুলস ইউজ করে এটা করা হচ্ছে। তাহলে ফার্স্ট এডটাই হচ্ছে জ ক্রাশার। আমাদের যে দুটো জ আছে তার মধ্যে দেখবে আপার জটা মুভ করে না, আপার জটা ফিক্সড, কিন্তু লোয়ার জ আপ ডাউন করে। তুমি কোনোদিন লোয়ার জটাকে ফিক্স রেখে আপার জটা ওপর নিচ করে মুখটাকে ক্লোজ ওপেন করতে পারবে না। পারবে কি? লোয়ার জটাকে ধরে রাখো বাঁ হাত দিয়ে, ডান হাত দিয়ে বা দু হাত দিয়ে ধরে রাখো, ধরে ওপরের জটাকে তুমি নামানো ওঠানোর চেষ্টা করো, দেখবে পারছো না। ঠিক আছে, কারণ আপার জটা আমাদের স্কালের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড, লোয়ার জটা আমাদের গালের দুটো সাইডে, ঠিক আছে, দুটো জয়েন্টের থ্রু দিয়ে, হ্যাঁ, বল অ্যান্ড সকেটের মতো জয়েন্টের থ্রু দিয়ে লাগানো আছে, ঠিক আছে, যেটা মুভ করে। ঠিক আছে, তো জ ক্রাশার ব্যাপারটা হচ্ছে সেরকম একটা জিনিস। এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা এরকম প্ল্যাটফর্ম যেটা ফিক্সড, আর একটা এরকম প্ল্যাটফর্ম যেটা মুভিং। ঠিক আছে, এটা মুভিং, এটা এই মোশন করে। এখানে কিছু অ্যাব্রেশন আছে, অ্যাব্রেশন মানে রাফনেস, আর এখানেও কিছু অ্যাব্রেশন আছে। এবার তুমি, আর এখানে একটা বাকেট মতো তুমি যদি ধরো, ঠিক আছে, ধরো এখানে একটা বাকেট রেখেছো, এবার তুমি যদি ধরো একটা বড় পিস অফ মেটালকে এখানে প্লেস করেছো, তাহলে এটা কী হবে? আস্তে আস্তে নিচের দিকে নামবে ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু এইটা কন্টিনিউয়াসলি আপ ডাউন মুভ করছে, গ্রিন পোর্শনটা। তাহলে একটা সময় কী হবে? এটা আস্তে আস্তে ছোট হয়ে এখানে কালেক্ট হবে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে অত বড় টুকরো ছিল, ঠিক আছে, মর্টার পেস্টেলের মতো পিষে গিয়ে আমার ছোট ছোট টুকরোতে কনভার্ট হয়ে গেল। এটার নাম জ ক্রাশার। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। দিস জ ইজ কল্ড ফিক্সড জ, and that upper part is the moving jaw. Number two হচ্ছে হুইল ক্রাশার বা রোলার ক্রাশার। এখানে দুখানা হুইল আছে, তারা অপোজিট ডাইরেকশনে রোল করে। এদের মধ্যেও কিছু অ্যাব্রেশন দেওয়া আছে, কিন্তু অ্যাব্রেশনগুলো যেন একটা আরেকটার সাথে পারফেক্টলি সিঙ্কে আছে। ঠিক আছে, সিঙ্কে মানে একটার সাথে আরেকটা যেন খাঁজে খাঁজে বসে যায়, এরকম করা আছে।
ঠিক আছে? তাহলে একটা যদি এইদিকে মুভ করে, ফার্স্ট ওয়ান যদি এদিকে মুভ করে, তাহলে সেকেন্ড ওয়ান এইদিকে মুভ করবে অটোমেটিক্যালি। ঠিক আছে? তাহলে আমি একটাতে পাওয়ার দিলেই সেকেন্ডটা রোটেট করছে। এবার তুমি যদি এখানে একখানা বড় একখানা ধুমসো একখানা ওট দিয়ে দাও, তা সেটা কি হবে? এখানে যখন পড়বে তখন কি হয়ে যাবে? সেটা ছোট ছোট টুকরো হয়ে যাবে। ওকে, তো এটা এখানে কালেক্ট হয়ে যাচ্ছে। জ ক্রাশার আর হুইল রোলার ক্রাশারের মধ্যে ডিফারেন্স কি না? জ ক্রাশার খুব ফাস্ট কাজ করে, কিন্তু অত প্রিসাইজলি কাজ করতে পারে না, অত ছোট ছোট টুকরোতে ও কনভার্ট করতে পারে না। হুইল ক্রাশার খুব ছোট ছোট টুকরোতে কনভার্ট করে, কিন্তু খুব একটা ফাস্ট নয়। তাই যখন তোমার যেটা দরকার হবে তুমি সেটা ইউজ করতে পারো। যদি ফাস্ট করতে হয় তাহলে জ ক্রাশার ইউজ করো, যদি তোমাকে ছোট করতে হয় তাহলে তুমি হুইল ক্রাশার ইউজ করতে পারো। ওকে, সো দিস ইজ দ্য ক্রাশার। কিন্তু ক্রাশার মানে হচ্ছে ছোট থেকে বড় হওয়া, বড় থেকে ছোট হওয়া, পেস্ট তৈরি করে না, পাউডার ফর্মেশন নয়। ঠিক আছে? তাই জন্য নাম্বার 2 আসছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং অপারেশন ইজ this small piece of oats will be converted into paste. ঠিক আছে? it is powder form, it is just a powder form. ওকে, এখানে আমি দুটো টুল ইউজ করি। একটার নাম হচ্ছে বল মিল। তাহলে এগুলো আমি তোমাকে দেখিয়েছিলাম না ক্লাস 10-এ? বল মিল, স্ট্যাম্প মিল। ঠিক আছে? এটা তোমার ফ্রন্ট ভিউ আর এটা তোমার সাইড ভিউ। ঠিক আছে? এর ভেতরে ইনসাইডে একখানা এরকম একখানা কভার আছে, যেখানটা খুলে আমি মেটেরিয়ালটার ভেতর দিকে ঢালি। ঠিক আছে? এই কভারটা তুমি এখানে এইরকমভাবে দেখতে পাবে। ওকে, তলায় কি রাখা আছে? তলায় রাখা আছে ওই ছোট ছোট ক্রাস্ট ওরগুলো। ঠিক আছে? ক্রাস্ট ওরগুলো এখানে রাখা আছে, আর সাথে দেওয়া আছে এখানে তুমি ক্রাস্ট ওরগুলো দেখতে পাচ্ছ। আর সাথে কি দেওয়া আছে? সাথে এত বড় একটা অনেকগুলো এরকম লোহার বল দেওয়া আছে। ঠিক আছে? এবার যখন এটা রোটেট করানো হয়, বল মিলটা যখন রোটেট করে, তখন এরা একটা আউটওয়ার্ড ফোর্স দেয়। ঠিক আছে? কিন্তু ছোটগুলো দিতে পারে না। সেন্ট্রিপেটাল ফোর্স কম্পারেটিভলি কম, mv²/r। যার মাস কম তার ফোর্সও কম, যার মাস বেশি তার ফোর্সও বেশি। ঠিক আছে? তাহলে কি হবে? তলারগুলো ভেতরেই রোল করতে থাকবে, টু করে রোল করবে, আর একটা সময় পরে কি হয়ে যাবে? একটা সময় পরে এটা এরকম হয়ে যাবে। ওগুলো স্পিডের চোটে ওপরে উঠে গেছে, আর তলায় অন্যগুলো রোল করছে। ঠিক আছে? এগুলো লোকালি রোল করছে, এগুলো ওয়ালের সঙ্গে চিপকে রোল করছে। বোঝা গেছে তো? ব্যাপারটা রোটেট করছে, এই গোটা সিস্টেমটা কিন্তু রোটেট করছে। এরা এরকমভাবে চেপে আছে দেয়ালে, কিন্তু একটা সময় পর কি হবে? ওয়েট, এর ওপর একটা ওয়েট কাজ করবে, ওয়েট অ্যাক্ট করবে। তাহলে ওয়েটের চোটে কি হবে? এরা তলার দিকে পড়তে শুরু করবে। ঠিক আছে? তাহলে আফটার সাম টাইম উই সি লাইক দিস। এগুলোর ওপর ধ্যাপ করে এসে ওপর থেকে বলগুলো সব পড়েছে। ঠিক আছে? এর ওপর বলগুলো সব পড়েছে। কিছু কিছু বল এখনো এখানে আছে, কিছু বল পড়ছে।
এটা ধ্যাপ করে এখানে এসে পড়ছে। ঠিক আছে, তাহলে একসময় কী হয়ে যাবে, ভেতরটা পুরো পেস্ট হয়ে যাবে। কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে ব্যাপারটা পেস্ট হয়ে যাবে। তার মানে রোটেশনটা কীরকম, রোটেশনটা হচ্ছে এরকম, এই ডাইরেকশনে রোটেশনটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে জা ধাপ জা ধাপ জা ধাপ জা ধাপ, তা কন্টিনিউয়াসলি এরকমভাবে ব্যাপারটা মুভ করে যাচ্ছে। তো দিস ইজ কল্ড বল মিল, because you see the ball is getting the ores crushed, ores grinded. Okay, that ball mill. Next হচ্ছে স্ট্যাম্প মিল। বল মিলের সঙ্গে স্ট্যাম্প মিলের ডিফারেন্স হচ্ছে এই যে বল মিল হচ্ছে ব্যাচ প্রসেস। বল মিল যে ব্যাচ প্রসেস, মানে একবার তুমি কিছুটা ওর ঢোকালে, সেটাকে পেস্ট বানালে, সেটাকে গ্রাইন্ড করলে, তারপর সেটাকে ডিক্যান্ট করে বার করে আনলে, আবার তুমি কিছু ঢোকাও। ঠিক আছে, স্ট্যাম্প মিল সেখানে কন্টিনিউয়াস প্রসেস। স্ট্যাম্প মিলও তুমি এরকম সাইড থেকে দেখতে পারো আর ফ্রন্ট থেকে দেখতে পারো। ওকে, এই জিনিসটাকে তুমি এভাবে দেখতে পারো, এখান দিয়ে নেমেছে, নেমে এই হয়ে গেছে। এই জিনিসটা বারবার ওপর নিচ করে। ঠিক আছে, আর এইখানে ওই তোমার ওরটা থাকে, তাহলে তার উপরও স্ট্যাম্পের মতো কাজ করে, করে একসময় কী হয়ে যায়, পেস্ট হয়ে যায়, তাই না? ধাপ 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 ধাপ। ওকে, তো তুমি যদি সাইড থেকে দেখো তাহলে এই রকম দেখতে পাবে, আর ফ্রন্ট থেকে তুমি কি দেখবে, ঠিক আছে? আর ফ্রন্ট থেকে তুমি কি দেখবে, ফ্রন্ট থেকে তুমি এরকম দেখতে পাবে ব্যাপারটাকে, এরকম একটা প্ল্যাটফর্ম, তার উপর কনভেয়ার বেল্ট আছে। এরকম একটা প্ল্যাটফর্মটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে চলছে। এইখান থেকে এখানে করে ক্যারি হচ্ছে কোনগুলো, এই ওরগুলো ক্যারি হচ্ছে, এই ওরগুলো ক্যারি হচ্ছে। আর এর ওপরে একটা এরকম সিমিলার একটা ইয়ে আছে, এর মধ্যে দিয়ে ওই স্ট্যাম্প মিল যেগুলো আছে ওগুলো পরপর সিকোয়েন্সিয়ালি সাজানো, মানে এই 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 এই, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এই যে বড় বড় যেসব প্রোডাক্টগুলো আসছে সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে, স্ট্যাম্পের চোটে ছোট হচ্ছে, ছোট হতে পরেরটা আরও ছোট, লাস্টেরটা আরও ছোট, শেষে গিয়ে ওটা যখন বেরোচ্ছে তখন পুরো একদম পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরা কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করে যাচ্ছে। ঠিক আছে, এটা তুমি যদি ফ্রন্ট থেকে দেখো, ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার ব্যাচ প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেস। দ্য হোল প্রসেস ইজ বেসিক্যালি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাই তুমি যখন বাল্ক অ্যামাউন্টে করো তখন তুমি স্ট্যাম্প মিল ইউজ করো, যখন তুমি স্মল অ্যামাউন্টে করো তখন তুমি বল মিল ইউজ করো। তুমি কত বড় থেকে কত ছোট চাইছো তার জন্য, তার উপর ডিপেন্ড করবে তুমি কতগুলো স্ট্যাম্প ইউজ করতে চাও। ঠিক আছে, ছাপাখানা এভাবে মানে ছাপ দেওয়া হয় ধাপ 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 করে। ওকে, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওর, দ্যাট ইজ দ্য লাস্ট টপিক অফ টুডে। বাকি যে প্রি ট্রিটমেন্ট, রিডাকশন, পিউরিফিকেশন আছে সেটা নেক্সট ডে হবে।
নাম্বার 2, নাম্বার বি, নাম্বার বি কনসেন্ট্রেশন অফ ওর। তখন তুমি এগুলো কোনটা কোনটা করেছো? হুম হুম এগুলো কোনগুলো? এই ক্রাশার, গ্রাইন্ডার, এগুলো কেন বাবা? যাই হোক, মানে ব্যাপারটা ফ্যামিলিয়ারাইজ তো, ফ্যামিলির মধ্যেই যখন ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? তো কনসেন্ট্রেশন পরে যে 4টে মেথড আছে, এই 4টে মেথড 4টেই কিন্তু আইসিএসসিতে ছিল। নাম্বার 1 হচ্ছে হাইড্রোলিক ওয়াশিং, এরকম একটা স্ল্যান্ট, এই একটা হাইট, এখানে একটা বাকেট মতো, বেসিন মতো, তারপরে ব্যাপারটা এরকম স্ল্যান্ট হয়ে নেমে আসছে। ওই স্ল্যান্টের মধ্যে কত রকম গ্রুভ আছে, ঠিক আছে? আর এর তলায় একটা বাকেট আছে, এখানে একটা পাইপ আছে, ঠিক আছে? পাইপ দিয়ে কি হয়, ওয়াটার স্প্রিঙ্কল করে, এখানে ওয়াটার ছড়িয়ে পড়ে। এবার ধরো তুমি এখানে ওই পালভারাইজড, ওই পাউডার ফর্মের ওরটাকে পালভারাইজড ওর বলা, ঠিক আছে? এই যে এন্ড প্রোডাক্টটা হলো, এই এন্ড প্রোডাক্টটার নাম হচ্ছে পালভারাইজড ওর। ওকে, এই যে জিনিসটা পাউডার যেটা হলো, এর ভালো নাম হচ্ছে পালভারাইজড ওর। ঠিক আছে? ইউজুয়ালি বার্ন করে অ্যাশ করলে সেটাকে পালভারাইজেশন বলে, ঠিক আছে? বাট এখানে তুমি এটাকে পালভারাইজ বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি যে ওরটা পেলাম এখানে পাউডার ফর্মে, সেটা এখানে রাখলাম। এবার এই ওরের মধ্যে কিছু ইম্পিউরিটি আছে, কিছু আমার পিওর ফর্মেট আছে, ঠিক আছে? তাই ইম্পিউরিটিটাকে আমি ডিপ পার্পল দিয়ে বা ডিপ পিঙ্ক দিয়ে ইন্ডিকেট করছি। দুটো এখন মিশে আছে, এখন তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? এবার যখনই ওয়াটারটা স্প্ল্যাশ করছে, তখন কি হচ্ছে, ধাক্কা দিয়ে ওটাকে তোলার চেষ্টা করবে, ঠিক আছে? তাই ওয়াটারটা একসময় ওভারফ্লো হয়ে কি করবে, এখানে ফ্লো করে এখান দিয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? ওয়াটারটা ফ্লো করে এখান দিয়ে বেরিয়ে চলে যাবে, বাকেট ফুল আপ করে এখান দিয়ে বেরিয়ে পড়ে যাবে। কেসটা বোঝা গেল? কি হলো, তুমি যে বেসিনে খুব জোরে জল ছাড়লে জলটা ছিটকে বাইরে বেরোয়, তো বেসিনটাকে একটু গোল করে দাও বাটির মতো, তুমি দেখবে পুরোটাই বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে? তুমি একটা বাটি তো ধরো না, জলটাকে ফুল ফ্লোর্সে খুলে একটা বাটি ধরো, তুমি দেখবে বাটির থেকে সব কিছু বেরিয়ে আসছে, তাই না? এবার এই যে দুটো জিনিস আছে, ওর আর ইম্পিউরিটি, ঠিক আছে? তাদের মধ্যে যে হেভি, সে এইখানে গিয়ে ঢুকে পড়বে, আর যে লাইট, সে ফ্লোট করতে করতে বাইরে চলে আসবে। বোঝা গেল তো কেসটা কি বলতে চাইছি? যে লাইট, সে ফ্লোট করতে করতে বাইরে চলে আসবে। তার মানে এদের মধ্যে একজন হেভি আছে, একজন লাইট আছে। তাহলে দিস ওয়ান ইজ লাইট অ্যান্ড দিস ওয়ান ইজ হেভি, ঠিক আছে? এবার লাইটটা যদি ওর হয়, যদি লাইট পোর্শনটাই ওর হয়, তাহলে হেভিটা সেখানে ইম্পিউরিটি। আর যদি লাইট পোর্শনটা ইম্পিউরিটি হয়, তাহলে হেভি পোর্শনটা হচ্ছে আমার ওর। সেটা আমি জানবো আমার কেমিস্ট্রি নলেজ দিয়ে, যে কোন পোর্শনটাকে আমি নেব, যেটা গ্রুভে আটকে আছে সেটাকে, নাকি যেটা গ্রুভে ঢুকতে পারলো না, জলের সাথে সাথে ফ্লো করে বেরিয়ে চলে এলো সেটাকে, ঠিক আছে? এই স্ল্যান্টিংটা করার কারণটা হচ্ছে যাতে ওর পড়ার স্পিডটা এমনভাবে অ্যাডজাস্ট হয় যাতে হেভিগুলোই গ্রুভে ঢুকতে পারে আর লাইটটা ফ্লো করে বেরিয়ে যেতে পারে। যদি খুব বেশি স্টিপ করে দিতে, তাহলে দুজনেই বেরিয়ে আসতো,
আর যদি খুব বেশি স্ল্যান্ট করে দিতে তাহলে দুজনেই গর্তে ঢুকে যাওয়ার চেষ্টা করতো। তাহলে আমরা এটাকে বারবার টেস্টিং অ্যান্ড ট্রাই অ্যান্ড টেস্ট করে করে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল তৈরি করেছি, সেই অ্যাঙ্গেলের বেসিসে আমি এই ডিজাইনটা করেছি। ঠিক আছে, এটাকে যদি তুমি সামনে থেকে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে সাইড ভিউ, এটা যদি সামনে থেকে দেখো তাহলে তোমার কীরকম দেখতে লাগবে, তুমি এরকম পাবে। আর এই যে গ্রুপগুলো দেখছো, এই গ্রুপগুলোকে তুমি এরকম চ্যানেলের মতো পাবে। কেসটা বুঝতে পারছো তো কিরকম দেখতে ব্যাপারটা? তো জামশেদপুরে যে যে পার্কটা আছে তার নাম হচ্ছে জুবিলি পার্ক। জুবিলি পার্কে এরকম একটা ফোয়ারা আছে, যেই ফোয়ারাটার মধ্যে এরকম করা, মানে ফোয়ারা কাম, মানে ফোয়ারা মানে ফাউন্টেন কাম ঝর্ণা আর কি। ঝর্ণাটাকে কি বলে? ফোয়ারাকে তো ফাউন্টেন বলে, ঝর্ণাকে কি বলে? ফলস, এক্স্যাক্টলি। ঠিক আছে, যদি এটা ফলস ম্যান মেড ফলস, ঠিক আছে, দিস ওয়ান ওয়াজ ফলস। ওকে, তো এখান থেকে ওই পেছন দিকের পাইপগুলোকে উঠে থাকতে দেখা যাচ্ছে, যেখান থেকে ওয়াটার স্পার্কেল করছে। ঠিক আছে, খালি ওই তলার বাকেট মতো ব্যাপারটা দেখা যাচ্ছে না। আর এখান দিয়ে কি হচ্ছে, ওয়াটারটা ফ্লো করে নেমে চলে আসছে, এখান দিয়ে ওয়াটারটা ফ্লো করে নেমে চলে আসছে। এখানে ওই ইয়ে মতো বাকেট মতো ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, যার মধ্যে ওটা আটকে যাচ্ছে। আর এই গ্রুভের মধ্যে কি হচ্ছে, গ্রুভের মধ্যে ঢুকে পড়ছে হচ্ছে আমার হেভিগুলো গ্রুভের মধ্যে ঢুকে পড়ছে। বোঝা, দুটো কিন্তু সেম ফিগার, একটা সাইড থেকে একটা ফ্রন্ট থেকে। আর লাইটগুলো ওর সঙ্গে ফ্লো করে তলার দিকে নেমে চলে আসছে। ঠিক আছে, লাইটগুলো সব এখান দিয়ে ওর সাথে সাথেই নেমে চলে আসছে, এখানে থেকে যাচ্ছে, এই কন্টেনারটা থেকে যাচ্ছে। বোঝা গেল কি গেল না ব্যাপারটা কেমন দেখতে? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। হ্যালো, ব্যাপারটা বোঝা গেল কি গেল না? দিস ইজ কল্ড হাইড্রোলিক ওয়াশিং। ঠিক আছে, জল দিয়ে আমি ব্যাপারটাকে ধুচ্ছি, সোজা কথা। নেক্সট একটা হচ্ছে ফ্রথ ফ্লোটেশন। একমাত্র হালকা ওরগুলোর জন্যই করা হয়। ঠিক আছে, only used for light sulfide ore. All the sulfides ore are light. ঠিক আছে, লাইট ওর বা সালফাইড ওর বলা একই ব্যাপার। আমি দুটোকে একসঙ্গে লিখে দিলাম লাইট সালফাইড ওর। তার মানে কোনো হেভি সালফাইড ওর আছে তা কিন্তু নয়, সালফাইড ওররা লাইটই হয়। ঠিক আছে, ফ্রথ ফ্লোটেশনে কী করা হয়, এরকম একটা ডাবল চেম্বার কন্টেনার নেওয়া হয়, যার মাঝখানে একটা ডিভাইডার থাকে। ঠিক আছে, আর এখান দিয়ে ঢোকানো একটা এয়ারেশন পাইপ, এয়ারেশন টিউব। এখান দিয়ে কি ঢুকছে, এখান দিয়ে এয়ার ঢুকছে। হ্যাঁ, আর এখানে কিছু পারফোরেশন থাকে, গর্ত থাকে, যেখান দিয়ে এয়ারটা বেরোতে পারে।
এইবার পুরোটাকে ভরে দেওয়া হচ্ছে কিসে? জল দিয়ে। এই গোটা জিনিসটাকে আমি ভরে দিচ্ছি কি দিয়ে? জল। কিন্তু যখনই আমি বাবল চালাবো, এয়ার চালাবো, তখন কি হবে? এখান দিয়ে বাবলস উঠবে। ঠিক না? এই মুখ দিয়ে বাবলস বেরিয়ে বাবলস উঠবে, উঠে এখানে প্রচুর অ্যামাউন্টের কি তৈরি করবে? ফেনা তৈরি করে দেবে। এখানে প্রচুর অ্যামাউন্টের বাবলস তৈরি করে দেবে। এই ফেনাগুলো এই পার্টটাকে টপকে এই সাইডে চলে যাবে। এবার ড্রাই হয়ে গেলে কি হয়? ফেনা ফেটে যায়, ফেনা ফেটে ওটা লিকুইডটা বেরিয়ে আসে, বাবলস ফেটে গিয়ে লিকুইডটা বেরিয়ে আসে। এবার তুমি যদি এর ওপর ওট দাও, তুমি যদি এর ওপর ওট ফেলে দাও, তাহলে যে হালকা ওটটা সেটা ফোমে আটকে যাবে বা ফেনায় আটকে যাবে। ফেনা মিনস তো ফোম, তো সেটা ফোমে আটকে যাচ্ছে। সেগুলো এখানে আটকে যাচ্ছে, এসে সেটা এটার সঙ্গে ক্যারি হয়ে এইখানে জমে যাচ্ছে। এইখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা এখানে জমে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য ওর। আর যেগুলো ইমপিউরিটি সেগুলো কি হচ্ছে? সেগুলো এখানে তলায় জমে যাচ্ছে। দিস ইজ দ্য ইমপিউরিটি। বোঝা গেল তো? তো এই ফেনাটা তৈরির জন্য কি লাগে? এই ফেনাটা তৈরির জন্য একটা ডিটারজেন্ট লাগে, আর একটা লাগে হচ্ছে স্টেবিলাইজার, যারা এই ফেনাটাকে ফাটতে দেয় না। আমরা সারফেস কেমিস্ট্রি পড়েছি, সেখানে আমরা এইটার অ্যাপ্লিকেশান দেখেছি, স্টেবিলাইজার, যারা ফোমটাকে ফাটতে চান। তা কে কে ডিটারজেন্ট আছে? সোডিয়াম জ্যানথেট আছে, এক্সাম্পল হিসেবে বলা যায় সোডিয়াম জ্যানথেট অর পাইন অয়েল, এরকম ডিটারজেন্ট ইউজ করা যেতে পারে। স্টেবিলাইজেশন ইউজ করা যেতে পারে হচ্ছে অ্যানিলিন এটসেট্রা, যার পিএইচটা আর কি বেসিক পিএইচ। ঠিক আছে, তো এই ধরনের মিক্সচার দিয়ে আমরা কি করি? ফেনাটা তৈরি করে ফেনাটাকে স্টেবিলাইজ করি, যাতে যেগুলো ওর সেগুলো ফ্লো করে অন্য সাইডে চলে যায়, আর যেগুলো ইমপিউরিটি সেটা ওইখানেই সেটেল করে যায়, ওখানেই প্রেসিপিটেট পড়ে যায়। ওকে, সো দিস ইজ ফ্রথ ফ্লোটেশন। নেক্সট টু আর ভেরি ইন্টারেস্টিং। নাম্বার সি হচ্ছে আমার নাম্বার 3 হচ্ছে আমার ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশনে কি হয়? ম্যাগনেটিক সেপারেশন এরকম দুখানা ম্যাগনেটিক হুইল থাকে, না দুখানা হুইল থাকে, এই একটা আর এই একটা। ঠিক আছে, এর মধ্যে একটা ম্যাগনেটিক, দিস ইজ ম্যাগনেটিক হুইল, আর দিস ইজ নন ম্যাগনেটিক হুইল। এবার এই দুটোকে র্যাপ করে একখানা কনভেয়ার বেল্ট লাগানো হয়। কনভেয়ার বেল্টটা রাবারের হতে পারে বা মেটালের হতে পারে, সেটা ম্যাটার নয়, কিন্তু ম্যাগনেটিক মেটেরিয়ালের হলে হবে না, কারণ হলে আটকে যাবে। ঠিক আছে, এরকম একখানা কনভেয়ার বেল্ট লাগানো হয় এবং গোটা জিনিসটাকে এভাবে রোটেট করানো হয়, গোটা জিনিসটাকে এভাবে মুভ করানো হয়। আচ্ছা, এইখানে দেওয়া হয় ডিসচার্জ চ্যুট। ঠিক আছে, এখান দিয়ে কি আসে? এখান দিয়ে আসে হচ্ছে আমাদের ওই ওর আর ইমপিউরিটির মিক্সচারটা। ঠিক আছে, এখান দিয়ে আমার ওই দুটোর মিক্সচার এসে এখানে পড়ছে। কারণ এখানে পড়া মানে এখানে ক্যারি হচ্ছে।
ঠিক আছে, এইটাও থাকছে আবার এইটাও থাকছে, এর মধ্যে একটা ইম্পিউরিটি একটা ওর, কোনটা ইম্পিউরিটি কোনটা ওর আমি জানি না। এবার এদের মধ্যে একজন ম্যাগনেটিক একজন ম্যাগনেটিক নয়, ধরা যাক এই মালটা ম্যাগনেটিক, এ হচ্ছে ম্যাগনেটিক পার্ট, আর এইটা হচ্ছে নন ম্যাগনেটিক। দুটোর মধ্যে কালারের তফাৎ বুঝতে পারছো? তাই যেটা নন ম্যাগনেটিক পার্ট সেটা সামনের দিকে গিয়ে পড়বে বিকজ অফ দ্য মোশন, আর সামনের দিকে গিয়ে একটা হিপ বানাবে, সামনের দিকে একটা হিপ বানালো। আর যেটা ম্যাগনেটিক সেটা কি করবে, সেটা ওটার সঙ্গে চিপকে থাকবে, কারণ হুইলটা ম্যাগনেটিক, সেটা ওর সঙ্গে চিপকে আছে। কিন্তু কতক্ষণ চিপকে থাকবে, একটা সময় পর তো ওর কী হবে, ডিট্যাচমেন্ট হবে, তো ও তো আর ম্যাগনেটিক হুইলের সাথে সব সময় বসে থাকতে পারবে না, ও ডিট্যাচ করবে, ডিট্যাচ করে ও পেছন দিকে গিয়ে ছিটকে পড়বে, মানে অ্যাজ ইফ ওকে কেউ ঘুরিয়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ম্যাগনেটিক পার্ট, এই পার্টটা ম্যাগনেটিক, আর এই পার্টটা হলো আমার নন ম্যাগনেটিক। এবার এইটা যদি আমার ওর হয় তাহলে এইটা আমার ইম্পিউরিটি, আর এইটা যদি আমার ইম্পিউরিটি হয় তাহলে এইটা আমার ও। ঠিক আছে, আমাদের আর্থে দুটো লেয়ার আছে, একটা নাম হচ্ছে সিয়াল, একটা নাম হচ্ছে সীমা। সিয়াল মানে হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম, আর সীমা মানে হচ্ছে সিলিকন ম্যাগনেসিয়াম। এবার সীমাটাকে দুভাবে ভাগ করা যায়, প্রফেসিমা নিফেসিমা। প্রফেসিমা মানে হচ্ছে ক্রোমিয়াম ফেরাস নিকেল সিলিকন ম্যাগনেসিয়াম, আর নিফেসিমা মানে হচ্ছে নিকেল ফেরাস সিলিকন ম্যাগনেসিয়াম। তো ম্যাক্সিমাম যে ওর আছে তারা এই সীমা লেয়ারে থাকে। আমরা যখন টেস্ট করি যে কোথাও একটা কোনো মিনারেল আছে কিনা, তখন কি করি, তখন সয়েল টেস্টিং করি। ওই টিউবওয়েল পোতার সময় দেখেছো এরকমভাবে গর্ত করা হয়, বোরওয়েল করা হয়। হ্যালো, বলো। হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, আজকে আর কিছু পৌঁছান, তুমি কত দূর দেখেছো? না, আমি ম্যাগনেটিক সেপারেশন আর ওইটা দেখাবো, লিচিংটা দেখাবো। ঠিক আছে, ঠিক আছে। শ্রুতি ছিল, শ্রুতি কোথায় গেল? ওকে, তো ওই যে ওই বোরওয়েল তৈরি করে ওখান থেকে জল মেরে, গরম জল মেরে ওখান থেকে মাটি তুলে আনা হয়, তারপর সেই মাটিটাকে ড্রাই করে আমরা অ্যানালাইসিস করে দেখি ওর মধ্যে কী মেটেরিয়াল আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বুঝে যাই যে কোন কোন মেটাল ওখানে আছে। এবার ওই লেয়ার থেকে যেহেতু ম্যাক্সিমাম ওঠে, তো আইদার ওর তোমার ম্যাগনেটিক হবে অথবা তোমার ইম্পিউরিটি তোমার ম্যাগনেটিক হবেই। তখন আমি এই ম্যাগনেটিক সেপারেশন ব্যাপারটা ইউজ করে ওরটাকে কনসেন্ট্রেট করছি। আর লাস্ট হচ্ছে আমাদের লিচিং বা লিকিং। ঠিক আছে, নাম্বার 4, লিচিং অর লিকিং। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, টিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এরা হচ্ছে সব অ্যাম্ফোরেইক মেটাল। এদের ওরগুলোকে আমরা যদি এক্সট্র্যাক্ট করতে চাই তাহলে আমরা খুব একটা সহজে ভালো জিনিস দিতে পারি, ক্যান রিয়াক্ট উইথ অ্যালকালি, ক্যান রিয়াক্ট উইথ অ্যালকালি। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে করি। ধরো বক্সাইট আছে Al2O3.2H2O, এটা হচ্ছে বক্সাইট, এখান থেকে আমি চাই Al2O3। হ্যাঁ,
বক্সাইট থেকে আমি অ্যালুমিনা চাইছি। হাউ টু এক্সট্রাক্ট দিস ওয়ান? তো ফার্স্ট স্টেপে কি করছো, আমি বক্সাইটের সাথে আমরা দিয়েছি NaOH, ঠিক আছে? তাহলে এই স্টেপে আমি বক্সাইটের সাথে দিচ্ছি 2NaOH, Al2O3 dot 2H2O plus 2NaOH gives me 2NaAlO2 plus 3H2O. ঠিক আছে? এই NaAlO2টা কিন্তু ইনসলিউবল, এটা কিন্তু স্লাইটলি সলিউবল। এটাকে যদি তুমি জল দিয়ে একটু ফোটাও তাহলে ডিজলভ হয়ে যাবে। জাস্ট একটু গরম জলে ফোটাও তাহলে এই ব্যাপারটা ডিজলভ হয়ে যাবে। NaAlO2 প্লাস 2H2O, এটাকে তুমি জলে ফোটাও, বয়েল করো, তাহলে এটা ডিজলভ হয়ে একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করে, তার নাম হচ্ছে NaAlOH4। বোঝা গেল? এবার যেহেতু এটা কোঅর্ডিনেট কম্পাউন্ড, আমরা আগের ক্লাসেই দেখেছিলাম, আগের চ্যাপ্টারে যখন পড়ার সময়, এরা কিন্তু আমার সলিউবল হয়ে গেল। তা যেই সলিউবল হয়ে গেল অমনি না ওটা বেরিয়ে চলে আসে, বাকিটা একরকম রয়ে যায়, এই ব্যাপারটা লিক করে যেন বেরিয়ে চলে আসছে। ঠিক আছে? আমি যখন বছর দেড়েকে ছিলাম আমার এরকম একটা প্রবলেম হয়েছিল, যেখানে বসে দিত আমার পেছন থেকে এরকমভাবে জল বেরিয়ে চলে যেত। ঠিক আছে? দ্যাট ইজ দ্য গ্রিন ডায়রিয়া। ঠিক আছে? তার মধ্যে কোনো স্মেল নেই, কোনো রকম তার মধ্যে কোনো স্টুল নেই, কিচ্ছু নেই, জাস্ট জল বেরিয়ে যাচ্ছে। ওকে? তো আমি মোটামুটি 16 কিলো থেকে 7-8 কিলোতে নেমে এসেছিলাম এরকম ওই বয়সে। তো দিস ইজ কল লিকিং। তো এরকমভাবে বাচ্চারা যদি পটি বা সুসু করে দেয় তখন যে বলা হয় বেবি লিক করছে। OH4, ঠিক আছে? NaAlOH4, NaAlO2, এই যে এইটাই লেফট সাইডে, তো এটা তো এটা NaAlO2। এবার নাম্বার 3তে কি? নাম্বার 3তে আমি এর সঙ্গে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এই সলিউবল যে জিনিসটা আছে তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড পাস করাচ্ছি। NaAlOH4, এর মধ্যে যদি তুমি CO2 চালাও তাহলে এটাই হয়ে যায় NaHCO3 আর AlOH3। কেন? NaAlOH4 মানে কিন্তু অ্যাকচুয়ালি NaOH প্লাস AlOH3। খেয়াল করে দেখো। এবার Na তো ওইচটাকে পছন্দ করে না, তো অ্যালুমিনিয়াম বলছে এই তুই ওইচটা ছেড়ে দিচ্ছিস, বলছে হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি। এই দে তো আমার অক্টেট কমপ্লিট হয়নি, অক্সিজেন এলে তো অক্টেট কমপ্লিট নয়, আউটার বসতে 3টে ছিল, 3টে ওইচের সঙ্গে বন্ড করেছে, 6টা হয়েছে, অক্টেট কমপ্লিট হয়নি, তাহলে কোঅর্ডিনেটের থ্রু দিয়ে আরেকটা ওইচ টেনে নেয়। টেনে নিয়ে কী করছে? AlOH4 মাইনাস। ওকে? NaOH ভেঙে যাচ্ছে হচ্ছে Na প্লাস আর OH মাইনাসে। AlOH3 যেটা কিনা ইনসলিউবল, সেটা OH মাইনাসটাকে টেনে নিয়ে হয়ে যাচ্ছে AlOH4 মাইনাস। ওকে? তাহলে এটাই যদি তুমি কার্বন ডাইঅক্সাইড দাও তাহলে NaOH পোর্শনটা নিজের ওইচটাকে টেনে বার করবে। এই কার্বন ডাইঅক্সাইড চলে এসেছে, আমি আবার যাই বলে ওখান থেকে NaOHটাকে টেনে বার করে নিয়ে গেল। তাই দেখো NaHCO3 মধ্যে দেখো ওই NaOH আছে, আবার CO2 আছে, দেখেছো? এর মধ্যে দুটোই লুকিয়ে আছে। এবার নাম্বার 4 স্টেপে দুখানা AlOH3 যদি তুমি হিট করো, তাই দেখো Al2O3 বেরিয়ে আসে আর 3টে ওয়াটার বেরিয়ে আসে। ওকে? তাহলে আমি বক্সাইট থেকে স্টার্ট করেছিলাম, অ্যালুমিনিয়াতে পৌঁছে গেলাম। সো দিস কনসেন্ট্রেশন অফ 4, এই যে জলটাকে তাড়ালাম, যে জলটা সহজে যেত না, ডট টু ক্রিস্টালাইন ওয়াটারে বসেছিল,
ঠিক আছে, সেই জিনিসটা আমার পিউরিফাই হয়ে গেল। ওকে, সো দিজ আর কনসেন্ট্রেশন।